আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। শুরুতে জানিয়ে দেব ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করল ডোনাল্ড ট্রাম্প। জানিয়ে দেব গত ২৪ ঘন্টায় ৪৬০ সেনা হারিয়েছে ইউক্রেন, দারুণ অগ্রগতিতে আছে রাশিয়ার বাহিনী। এরপরে জানিয়ে দেব গাজা একটি বিশাল ধ্বংসস্তূপ পুনর্নির্মাণ করার আহ্বান জানিয়েছে ডোনাল্ড ট্রাম্প। সর্বশেষ জানিয়ে দেব গাজায় যুদ্ধবিরতির কারণে নেতানিয়াহু সরকার ভেঙে দেওয়ার হুমকি দিচ্ছে অর্থমন্ত্রী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে জানিয়ে দিন কে কোথা থেকে ভিডিওটি দেখছেন, এবং পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করল ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করছেন ডোনাল্ড ট্রাম্প। ফলে তিনি আনুষ্ঠানিকভাবে ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে মসনদে বসেছেন। ২০ জানুয়ারি বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে ১৮৯০ সালের পর তিনিই প্রথম ব্যক্তি যিনি একটি নির্বাচনে পরাজয়ের পর আবারও প্রেসিডেন্ট হয়ে দ্বিতীয়বারের মতো শপথ গ্রহণ করলেন। তার আগে ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করছেন জেডি ভ্যান্স। ওয়াশিংটন ডিসির ক্যাপিটাল রেটুন্ডায় তার শপথ অনুষ্ঠানে আজ আয়োজন করা হয়েছে। এতে হাজির থাকবেন বিদেশি বিভিন্ন রাষ্ট্রনেতারা। প্রতিবার এই শপথ অনুষ্ঠান ক্যাপিটাল হিলের বাইরে আয়োজন করা হয়, তবে তীব্র ঠান্ডার কারণে এবার সেটি ভেতরেই করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে ৪০ বছরের রীতি ভাঙতে চলেছে। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে বলেন, দেশ জুড়ে তীব্র ঠান্ডা বাতাস বইছে, ফলে আমি কাউকে কষ্টে ফেলতে চাই না। এজন্য আমি ক্যাপিটাল হিলের ভেতরে অভিষেক অনুষ্ঠানের যাবতীয় কার্যক্রম আয়োজনের নির্দেশ দিয়েছি। এর আগে ১৯৮৫ সালে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের দ্বিতীয় মেয়াদে অভিষেকের সময় এই জটিলতা দেখা দেয়। এ সময় তাপমাত্রা -10 থেকে 20 ডিগ্রিতে নেমে আসে। যুক্তরাষ্ট্রের নিয়ম অনুসারে শপথ গ্রহণের পর প্রেসিডেন্ট একটি অভিষেক ভাষণ দেয়। সেখানে তিনি তার দায়িত্ব পালনের সংকল্প এবং পরিকল্পনার কথা প্রকাশ করেন। তারপর বিদায়ী প্রেসিডেন্টকে বিদায় জানানো হয়। শপথের পর প্রেসিডেন্ট একটি শপথ বইয়ে স্বাক্ষর করেন, যা ক্যাপিটাল হিলের প্রেসিডেন্ট রুমে অবস্থিত। এর পরপরই আমন্ত্রিত অতিথিদের নিয়ে একটি মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। এদিকে গত ২৪ ঘন্টায় ৪৬০ সেনা হারিয়েছে ইউক্রেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘন্টায় কুরস্ক অঞ্চলে ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর ৪৬০ জনেরও বেশি সদস্য হারিয়েছে। সোমবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে রুশ মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘন্টায় ইউক্রেনীয় সশস্ত্র বাহিনী ৪৬০ জনেরও বেশি সেনা, ৪টি ট্যাঙ্ক এবং ৪টি ইনফ্যান্ট্রি ফাইটিং ভেহিকেল এবং একটি সাঁজোয়া কর্মী পরিবহন যান, ৯টি সাঁজোয়া যুদ্ধযান, ৫৭টি যানবাহন, ৫টি আর্টিলারি সিস্টেম, একটি মর্টার, একটি ইলেকট্রনিক যুদ্ধ স্টেশন, একটি সাঁজোয়া যান পুনরুদ্ধার যান, ৪টি ইউএভি নিয়ন্ত্রণ কেন্দ্র এবং একটি গোলাবারুদ জিপও হারিয়েছে। এই নিয়ে কুরস্ক অঞ্চলে রুশ বাহিনীর সঙ্গে যুদ্ধে ইউক্রেন মোট ৫৩,৩৩০ জনেরও বেশি সেনা এবং ৩০৮টি সামরিক যান হারিয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এদিন আরেকটি বিবৃতিতে জানিয়েছেন, বিশেষ সামরিক অভিযানে গত ২৪ ঘন্টায় ইউক্রেনের দনবাস অঞ্চলে রাশিয়ার সেনারা ২টি সম্প্রদায়কে মুক্ত করছেন। বিবৃতিতে বলা হয়, সক্রিয় যুদ্ধ অভিযানের ফলে ব্যাটল গ্রুপ ওয়েস্টের ইউনিটগুলো লুগানস্ক প্রজাতন্ত্রের বসতি মুক্ত করছেন। অন্যদিকে ব্যাটল গ্রুপ সেন্টারের ইউনিটগুলো শত্রুর প্রতিরক্ষার গভীরে অগ্রসর হতে থাকে এবং ডনেস্ক প্রজাতন্ত্রের বসতি মুক্ত করছেন। গাজা একটি বিশাল ধ্বংসস্তূপ পুনর্নির্মাণ করার আহ্বান জানিয়েছে ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয়বারের মতো মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর গাজায় ফিলিস্তিনের বিষয়ে কথা বলেছেন তিনি। বাংলাদেশ সময় রাত ১১টার দিকে ওয়াশিংটন ডিসির কংগ্রেস ভবনের ভেতরে ক্যাপিটাল হিল রেটুন্ডায় শপথ গ্রহণ করেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় যুদ্ধবিরতি চুক্তি সম্পর্কে সন্দেহ প্রকাশ করে বলে জানা গেছেন। যখন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে চুক্তির সব ধাপ বাস্তবায়িত হবে কিনা,
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প আরও বলেছেন, গাজা এখন একটি বিশাল ধ্বংসস্তূপের মতো দেখাচ্ছে এবং এটি বিভিন্নভাবে পুনর্নির্মাণ করতে হবে। স্যাটেলাইট তথ্য ব্যবহার করে জাতিসংঘের তথ্য মতে গাজায় 70% অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। এর মধ্যে 2,45,000-এরও বেশি বাড়িঘর রয়েছে। কিছু পুনর্নির্মাণ করার আগে ধ্বংসাবশেষ অপসারণ করতে হবে। যুদ্ধে গাজায় 5 কোটি টনেরও বেশি ধ্বংসস্তূপ ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। শতাধিক ট্রাক সার্বক্ষণিক কাজ করলে এটি পরিষ্কার করতে 15 বছর সময় লাগতে পারে। নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিলের নেতৃত্বে ত্রাণ সরবরাহকারীদের একটি আন্তর্জাতিক জোট শেল্টার ক্লাস্টার জানিয়েছে, গাজায় সহায়তার প্রথম লক্ষ্য হচ্ছে স্বাস্থ্য খাত। সেখানে 80%-এর বেশি স্বাস্থ্য ঝুঁকি ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। এদিকে গাজায় যুদ্ধবিরতির ফলে নেতানিয়াহু সরকার ভেঙে দেওয়ার হুমকি দিচ্ছে অর্থমন্ত্রী। গাজা যুদ্ধবিরতি দ্বিতীয় ধাপ বাস্তবায়িত হলে ইসরায়েলের সরকার ভেঙে দেওয়ার হুমকি দিয়েছেন দেশটির অর্থমন্ত্রী। গাজা যুদ্ধবিরতি দ্বিতীয় ধাপেই মূলত চলমান যুদ্ধ বন্ধ করার পরিকল্পনা অন্তর্ভুক্ত রয়েছে। অর্থমন্ত্রী বলেছেন, যদি সরকার যুদ্ধ চালিয়ে না যায় এবং গাজার পুরো অঞ্চল দখল করে শাসন করার পথে না এগোয়, তাহলে আমি সরকার ভেঙে দেব। একই সঙ্গে তিনি ইসরায়েলের চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল হার্জি হাভেলিকে কৌশলে দুর্বল বলে সমালোচনা করেছেন। সোমবার ইসরায়েলি সম্প্রচার মাধ্যম KAN এর বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে আল মায়াদিন। ইসরায়েলের রাষ্ট্রায়ত্ত রেডিও স্টেশন KAN এর বিতর্কিত এক সাক্ষাৎকারে বেজালেল হামাসের সঙ্গে বন্দি বিনিময়ে প্রস্তাবিত চুক্তির তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, যুদ্ধবিরতির সবচেয়ে বড় কৌশলগত ক্ষতি হলো এই বার্তা যে ইসরায়েলিদের অপহরণ করে ইসরায়েলকে নত করা। তার ভাষায়, এই ক্ষতি শুধরে নেওয়া এবং এই চুক্তিকে যুদ্ধের কৌশলগত পরাজয়ের পরিবর্তে একটি সামরিক পরাজয় হিসেবে উপস্থাপন করার একমাত্র উপায় হল হামাস ধ্বংস না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়া। এর আগে গত শুক্রবার ইসরায়েলের নিরাপত্তার মন্ত্রিসভার বৈঠকে গাজা যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় চুক্তির বিরোধিতা করছিলেন। তিনি বলেন, গত জুলাইয়ে প্রস্তাবিত একটি চুক্তির সঙ্গে বর্তমান চুক্তির সাদৃশ্য রয়েছে। এজন্য তিনি ইসরায়েলি সরকারকে সতর্ক করে দিয়ে বলেছেন, এই চুক্তির মাধ্যমে হামাস নেতারা উত্তর গাজায় ফিরে আসতে পারে, এমনকি হামাস নেতা মোহাম্মদ দেইফের ফিরে আসা কোনো কিছুতেই বাধা দিতে পারবে না। এর আগে শনিবার গাজায় যুদ্ধবিরতির চুক্তিকে বিপর্যয়কর চুক্তি বলে অভিহিত করেছেন এই অর্থমন্ত্রী। তিনি প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং নতুন অনুমোদিত বন্দি চুক্তির তীব্র সমালোচনা করে বলেছেন, এই চুক্তি জাতীয় নিরাপত্তার জন্য হুমকি এবং যুদ্ধের অর্জিত অগ্রগতিকে বিপন্ন করছে। যদিও তার যুদ্ধবিরতির বিরোধিতার প্রচেষ্টা সফল হয়নি, তা সত্ত্বেও তিনি গাজায় হামাসকে সম্পূর্ণরূপে ধ্বংস করার কথা পুনরুল্লেখ করেছেন। অর্থমন্ত্রী আরও প্রকাশ করেন, নতুন চুক্তির অনুমোদনের আগে তিনি গাজা ধীরে ধীরে দখল করার এবং পূর্ণ নিয়ন্ত্রণ অর্জনের পক্ষে দৃঢ়ভাবে অবস্থান নিয়েছিলেন। তিনি অভিযোগ করেছেন, এই চুক্তি গাজার উপর মানবিক সাহায্য প্রদান অব্যাহত রাখতে পারে, যা তার মতে হামাসের কাছে পৌঁছতে পারে। তিনি বলেন, গাজাকে দেখুন, এটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, বাসযোগ্য নয় এবং এটি এমনই থাকবে। আমাদের শত্রুদের জোরপূর্বক উদযাপন দ্বারা বিভ্রান্ত হবেন না। খুব শিগগিরই আমরা তাদের হাসি মুছে দিয়ে হতাশার আর্তনাদ এবং শূন্যতার কান্নায় রূপান্তরিত করব। সেই সঙ্গে গাজায় পরাজয় স্বীকার করে বেজালেল বলেন, যদি যুদ্ধের লক্ষ্য পূরণ না হয় এবং বন্দি মুক্তি সম্পন্ন না হয়, তিনি এমন কোন সরকারের অংশ হিসেবে থাকবেন না। ইসরায়েলি সরকারের এই আভ্যন্তরীণ বিভাজন মূলত দেশটির নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গাবিরের গাজায় যুদ্ধবিরতির বিরোধিতায় প্রধানমন্ত্রী নেতানিয়াহুর মন্ত্রিসভা থেকে পদত্যাগের মাধ্যমে আরও স্পষ্ট হয়েছে। তার দল ওতজামা ইয়েহুদিত পার্টির আরও 2 মন্ত্রীর পদত্যাগ নেতানিয়াহুর জোটের স্থিতিশীলতার চ্যালেঞ্জ সৃষ্টি করছে।